İsrail Başbakanı Netanyahu ve eski Savunma Bakanı Gallant ইতিহাসের চাকা ঘুরে গেছে যে নেতানিয়াহু নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবতেন, যে ইসরায়েলি জেনারেলরা গাজে রক্তের হোলি খেলেছেন, তারা আজ আর কোনো দেশের প্রধানমন্ত্রী বা সেনা প্রধান নন। তারা এখন আন্তর্জাতিক পলাতক আসামি। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান এমন এক ঐতিহাসিক পদক্ষেপ নিয়েছেন যা ওয়াশিংটন থেকে তেল আবিব পর্যন্ত কাঁপিয়ে দিয়েছে। ইস্তাম্বুলের অ্যাটর্নি জেনারেল প্রধানমন্ত্রী নেতানিয়াহু সহ ৩৭ জন শীর্ষ ইসরায়েলি কর্মকর্তার বিরুদ্ধে গাজার গণহত্যার অভিযোগে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। তাহলে কি গাজায় চালানো প্রতিটি বোমা, প্রতিটি হত্যার বিচার এখন শুরু হলো? এরদোয়ান কি মুসলিম বিশ্বের নতুন সালাদিন হিসেবে আবির্ভূত হলেন, যিনি তরবারি নয় আইনের মাধ্যমে জেরুজালেম বিজয় করতে চলেছেন? নেতানিয়াহু এবং তার জেনারেলরা কি এখন তুরস্ক বা তার মিত্র কোনো দেশে পা রাখার সাহস করবেন? তারা কি বাকি জীবন পলাতক যুদ্ধ অপরাধী হিসেবেই বেঁচে থাকবেন? আমেরিকা এবং ইউরোপ কি পারবে তাদের প্রিয় সন্তান ইসরায়েলকে এই আন্তর্জাতিক অপমান থেকে বাঁচাতে? নাকি তারাও তুরস্কের এই আইনি চাপের কাছে নতি স্বীকার করতে বাধ্য হবে? এই গ্রেফতারি পরোয়ানা কি শুধুই একটি প্রতীকী পদক্ষেপ, নাকি এটি তুরস্কের সেই ভয়ঙ্কর পরিকল্পনার প্রথম ধাপ, যা চূড়ান্ত লক্ষ্য হল ইসরায়েলকে একটি সন্ত্রাসী রাষ্ট্র হিসেবে ঘোষণা করা এবং তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা জারি করা? এইসব প্রশ্নের উত্তর জানতে আমাদের ডুব দিতে হবে ২১ শতকের সবচেয়ে বড় আইনি এবং ভূরাজনৈতিক লড়াইয়ের গভীরে। এই ঘটনা কোনো আকস্মিক আবেগপ্রসূত সিদ্ধান্ত নয়, এটি তুরস্কের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ এবং প্রেসিডেন্ট এরদোয়ানের এক সুদূর প্রসারী কৌশলের চূড়ান্ত বাস্তবায়ন। ইস্তাম্বুলের অ্যাটর্নি জেনারেল গুরলেকের জারি করা এই গ্রেফতারি পরোয়ানার পেছনে রয়েছে দুটি প্রধান এবং সুস্পষ্ট কারণ। প্রথম এবং প্রধান কারণ হল গাজায় চলমান গণহত্যা। ২০২৩ এবং ২০২৪ সালে ইসরায়েলের বর্বর হামলায় যখন হাজার হাজার নিরীহ ফিলিস্তিনি, বিশেষ করে নারী ও শিশু নিহত হচ্ছিল, তখন প্রেসিডেন্ট এরদোয়ান বিশ্বের সেই সব নেতাদের মধ্যে অন্যতম ছিলেন যারা সবচেয়ে জোরালোভাবে এর প্রতিবাদ করেছিলেন। তিনি নেতানিয়াহুকে সরাসরি গাজার কসাই এবং যুদ্ধ অপরাধী হিসেবে অভিহিত করেছিলেন। কিন্তু পশ্চিমা বিশ্ব যখন ইসরায়েলের এই বর্বরতাকে আত্মরক্ষার অধিকার বলে চালিয়ে দিচ্ছিল, তখন এরদোয়ান বুঝতে পারেন যে শুধু রাজনৈতিক বক্তৃতা দিয়েই এই গণহত্যা থামানো যাবে না, এর জন্য প্রয়োজন কঠোর আইনি পদক্ষেপ। দ্বিতীয় কারণটি হল তুরস্কের সার্বভৌমত্বের উপর সরাসরি আঘাত। এই পরোয়ানা শুধু গাজার গণহত্যার জন্যই নয়, এটি সুমুদ ফ্লোটিলা নামক একটি মানবিক সাহায্য বহনকারী জাহাজ আটকানোর জন্যও জারি করা হয়েছে। এ জাহাজে তুরস্কের নাগরিক এবং সাহায্যকর্মীরা ছিলেন, যারা গাজার অবরুদ্ধ মানুষের জন্য ত্রাণ নিয়ে যাচ্ছিলেন। আন্তর্জাতিক জলসীমায় ইসরায়েলের নৌবাহিনী এই জাহাজটিকে জোরপূর্বক আটক করে এবং সাহায্যকর্মীদের উপর হামলা চালায়। এই ঘটনাকে তুরস্ক তাদের পতাকার উপর হামলা এবং তাদের নাগরিকদের উপর আগ্রাসন হিসেবে দেখেছে। এরদোয়ানের জন্য এটি ছিল একটি লাল রেখা অতিক্রম করার শামিল। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে তুরস্কের নাগরিকদের জীবন এবং সম্মান নিয়ে ছিনিমিনি খেলা হলে তার ফল হবে ভয়ঙ্কর। তুরস্কের এই গ্রেফতারি পরোয়ানা কোনো ঢালাও অভিযোগ নয়, এটি একটি সুনির্দিষ্ট হিট লিস্ট, যেখানে নাম রয়েছে সেই সব ব্যক্তিদের যারা গাজার গণহত্যা এবং সুমুদ ফ্লোটিলা আটকানোর সাথে সরাসরি জড়িত। টার্গেট নাম্বার ১, বেঞ্জামিন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী হিসেবে গাজায় চালানো সমস্ত সামরিক অভিযানের চূড়ান্ত নির্দেশ তারই দেওয়া। তিনি ইসরায়েলি মন্ত্রিসভাকে যুদ্ধের জন্য উস্কে দিয়েছেন এবং আন্তর্জাতিক সমস্ত আইনকানুনকে বুড়ো আঙুল দেখিয়ে গণহত্যা চালিয়ে গেছেন। তুরস্কের চোখে তিনি এই মানবতা বিরোধী অপরাধের প্রধান হোতা। টার্গেট নাম্বার ২, ইতামার বেন গভির এবং ইসরায়েল কাজ। নেতানিয়াহুর জোট সরকারের এই দুই কট্টরপন্থী মন্ত্রী, জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেন গভির এবং প্রতিরক্ষা মন্ত্রী কার্জ, শুরু থেকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে চরম বিদ্বেষমূলক এবং উস্কানিমূলক মন্তব্য দিয়ে এসেছেন। বেন গভির প্রকাশ্যে গাজাকে সম্পূর্ণ ধ্বংস করে দেওয়া এবং ফিলিস্তিনিদের বিতাড়িত করার আহ্বান জানিয়েছেন। তাদের এই বক্তব্যগুলোই গণহত্যার পেছনে উস্কানি হিসেবে কাজ করেছে, যা আন্তর্জাতিক আইনে একটি গুরুতর অপরাধ। টার্গেট নাম্বার ৩, ইসরায়েলি সামরিক নেতৃত্ব। এই তালিকায় নাম রয়েছে ইসরায়েলি সেনাবাহিনীর চিফ অব স্টাফ হার্জি হালেভি, নৌবাহিনীর কমান্ডার মেজর জেনারেল ডেভিড সার সালামা এবং আরও অনেক শীর্ষ জেনারেলের। এরাই সেই ব্যক্তি যারা সরাসরি মাঠ পর্যায়ে গণহত্যার পরিকল্পনা বাস্তবায়ন করেছেন। নৌবাহিনীর কমান্ডার সালামার নাম বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, কারণ তার নির্দেশে সুমুদ ফ্লোটিলা আটকানো হয়েছিল। তুরস্ক এই সুনির্দিষ্ট তালিকা প্রকাশের মাধ্যমে একটি স্পষ্ট বার্তা দিয়েছে, তারা কোনো জাতি বা ধর্মের বিরুদ্ধে নয়, তারা সেই সব সুনির্দিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে যারা যুদ্ধ অপরাধ এবং গণহত্যার জন্য দায়ী। এই গ্রেফতারি পরোয়ানা জারি করাটাই শেষ কথা নয়, এটি এক দীর্ঘ এবং জটিল আইনি লড়াইয়ের শুরু মাত্র। তুরস্কের বিচার মন্ত্রণালয় এখন এই পরোয়ানা এবং এর সাথে সম্পর্কিত সমস্ত সাক্ষ্য প্রমাণ আন্তর্জাতিক পুলিশ সংস্থা ইন্টারপোলের সদর দপ্তর ফ্রান্সের লিওতে পাঠাবে। তাদের আবেদন থাকবে এই ৩৭ জন ব্যক্তির বিরুদ্ধে রেড নোটিশ জারি করার জন্য। ইন্টারপোলের রেড নোটিশ কোনো আন্তর্জাতিক গ্রেফতারি পরোয়ানা নয়,
কিন্তু এটি বিশ্বের ১৯৫টি সদস্য দেশকে অনুরোধ করে যে তারা যেন এই ব্যক্তিকে তাদের দেশে দেখতে পাওয়া মাত্রই আটক করে এবং তুরস্কের হাতে তুলে দেওয়ার আইনি প্রক্রিয়া শুরু করে। যদি ইন্টারপোল এই রেড নোটিশ জারি করে তবে নেতানিয়াহু এবং তার জেনারেলদের জন্য বিশ্ব একটি উন্মুক্ত কারাগারে পরিণত হবে। তারা আর স্বাধীনভাবে আমেরিকা, ইউরোপ বা অন্য কোনো মিত্র দেশে ভ্রমণ করতে পারবেন না। প্রতিটি বিমানবন্দর, প্রতিটি সীমান্ত তাদের জন্য একটি ফাঁদে পরিণত হবে। তারা ইসরায়েলের ভেতরে হয়তো নিরাপদে থাকবেন, কিন্তু ইসরায়েলের বাইরে পা রাখা মাত্রই তাদের গ্রেফতার হওয়ার ঝুঁকি থাকবে। লন্ডন ভিত্তিক এক আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ বলেন, এটি স্লোবাদান মিলোসেভিচ বা ওমর আল বশিরের মতো যুদ্ধ অপরাধীদের কথা মনে করিয়ে দেয়। এরদোয়ান নেতানিয়াহুকে সেই একই কাতারে ফেলে দিয়েছেন। এটি এক অবিশ্বাস্য মনস্তাত্ত্বিক এবং রাজনৈতিক আঘাত। তুরস্কের এই অভূতপূর্ব পদক্ষেপে সবচেয়ে বড় সংকটে পড়েছে আমেরিকা। ওয়াশিংটন এখন এক ভয়ঙ্কর সংকটের মুখে। একদিকে তুরস্ক ন্যাটোর অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য। ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা রক্ষার জন্য তুরস্ককে তাদের প্রয়োজন। তারা কোনোভাবে তুরস্ককে চটাতে চায় না। অন্যদিকে ইসরায়েল হল আমেরিকার সবচেয়ে প্রিয় সন্তান এবং মধ্যপ্রাচ্যে তাদের প্রধান মিত্র। তারা ইসরায়েল প্রধানমন্ত্রীকে একজন পলাতক আসামি হিসেবে দেখতে পারে না। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট একটি সতর্কতামূলক বিবৃতিতে বলেছে, আমরা বিষয়টি খতিয়ে দেখছি, কিন্তু তারা তুরস্কের সরাসরি কোনো সমালোচনা করেনি। এই নীরবতাই প্রমাণ করে আমেরিকা কতটা বেকায়দায় পড়েছে। তারা বুঝতে পারছে যদি তারা তুরস্কের বিরুদ্ধে কোনো কঠোর পদক্ষেপ নেয় তবে এরদোয়ান ন্যাটো জোটের ভেতরে এক ভয়ঙ্কর সংকট তৈরি করতে পারেন, যা জোটের অস্তিত্বকেই হুমকির মুখে ফেলে দেবে। ইউরোপীয় ইউনিয়নও এই বিষয়ে বিভক্ত। ফ্রান্স এবং জার্মানি, যারা ইসরায়েলের কট্টর সমর্থক, তারা তুরস্কের এই পদক্ষেপের সমালোচনা করেছে। কিন্তু স্পেন, আয়ারল্যান্ড এবং বেলজিয়ামের মতো দেশগুলো, যারা ফিলিস্তিনের প্রতি সহানুভূতিশীল, তারা বলেছে যে যুদ্ধ অপরাধের অভিযোগকে গুরুত্ব সহকারে দেখা উচিত। এই ঘটনা প্রমাণ করে এরদোয়ান এমন এক সময়ে এই আইনি বোমাটি ফাটিয়েছেন যখন পশ্চিমা বিশ্বের মধ্যে ইসরায়েল নিয়ে বিভেদ সুস্পষ্ট। যুদ্ধের ময়দানে হয়তো ট্যাঙ্কের গর্জন শোনা যায়, কিন্তু ইতিহাসের সবচেয়ে বড় যুদ্ধটি হয় আইনের ময়দানে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান সেই যুদ্ধে নেতানিয়াহুকে চেকমেট করে দিয়েছেন। তিনি সামরিক শক্তি ব্যবহার না করে আইনের তরবারি দিয়ে ইসরায়েলকে এখন এক কোণায় ঠেলে দিয়েছেন, যেখান থেকে বের হওয়ার কোনো পথ নেই। নেতানিয়াহু হয়তো এখনও ইসরায়েলের প্রধানমন্ত্রী, কিন্তু বিশ্বের চোখে তিনি একজন পলাতক যুদ্ধ অপরাধী। তার নাম এখন ইতিহাসে সেই সব স্বৈরশাসকদের পাশে উচ্চারিত হবে যারা নিজেদের জনগণের কাছে নায়ক হলেও মানবতার চোখে তারা ছিলেন খলনায়ক। এই গ্রেফতারি পরোয়ানা হয়তো আগামীকালই নেতানিয়াহুকে কারাগারে পাঠাতে পারবে না, কিন্তু এটি একটি প্রক্রিয়ার সূচনা করল। এটি বিশ্বের অন্যান্য দেশগুলোকে সাহস যোগাবে ইসরায়েলের অপরাধের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য। এটি ইসরায়েলকে একটি একঘরে রাষ্ট্রে পরিণত করার প্রথম ধাপ। তুরস্কের বিচারকের হাতুড়ির একটি আঘাত হয়তো শত শত মিসাইলের চেয়েও বেশি শক্তিশালী প্রমাণিত হল। বিচারের চাকা ঘুরতে শুরু করেছে এবং এর গতি হয়তো ধীর, কিন্তু তা অপ্রতিরোধ্য। এখন প্রশ্ন আপনাদের কাছে, গাজার গণহত্যার বিচার যখন পশ্চিমা বিশ্ব করতে ব্যর্থ, তখন তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান কি মুসলিম বিশ্বের একমাত্র নেতা হিসেবে আবির্ভূত হলেন যিনি আইনের তরবারি হাতে তুলে নিয়েছেন? নেতানিয়াহু এবং তার জেনারেলদের বিরুদ্ধে এই ঐতিহাসিক গ্রেফতারি পরোয়ানা কি প্রমাণ করে না যে সত্য ও ন্যায়ের জন্য লড়াইয়ে তুরস্ক একাই একশো? এরদোয়ানের এই সাহসী পদক্ষেপকে আপনি কিভাবে দেখছেন? আপনার গর্বিত মতামত কমেন্টে জানান এবং ভিডিওটি শেয়ার করে সারা বিশ্বে এই বিচারের বার্তা ছড়িয়ে দিন।